ছাত্রছাত্রীরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে তোমাদের 246 পেজের মাধ্যমিক যে তোমাদের পর্ষদের টেস্ট পেপারটা রয়েছে ভৌতবিজ্ঞান, সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে নিও। কারণ যদি পরে আবার ভিডিও ছাড়ি, সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এবং প্রথমেই ভিডিওগুলো দেখতে পাবে। আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব বা বান্ধবী থাকে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাহলে তাদের কিন্তু সুবিধা হবে, অনেক সুবিধা হবে। যদি কারো এইগুলো নিয়ে প্রবলেম আছে বা বুঝতে অসুবিধা রয়েছে, তাদের এই ভিডিওগুলো দেখলে নাম্বার অবশ্যই কিন্তু আগে তুলনায় বেড়ে যাবে। এখানে হচ্ছে 246 পৃষ্ঠা। দেখো, প্রথমে দিয়েছে এমসিকিউ, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? কিভাবে বের করবে? দেখো, তাহলে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, তাহলে বাষ্প ঘনত্ব 8, তাহলে আমরা জানি ডি, বাষ্প ঘনত্ব কি ধরা হয়? ডি 8, তাহলে আমরা জানি গ্যাসের আণবিক ভর সমান 2 × বাষ্প ঘনত্ব, তাহলে অতএব এম সমান কত? 2d। এটা রাসায়নিক ঘনত্বের সূত্রটা করানো আছে বা প্রমাণটা পুরো রয়েছে। তাহলে কি হবে? 2 × 8, তাহলে 16। তাহলে হয়ে গেল গ্যাসটির আণবিক ভর কত? 16। 16 মানে কি? আণবিক ভর 16 মানে কি? অর্থাৎ গ্যাসটার গ্রাম আণবিক ভর 16 গ্রাম এবং মোলার ভর 16 গ্রাম পার মোল, অর্থাৎ 1 মোলের ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে আমি লিখতে পারি যে 1 মোলের ভর হচ্ছে আয়তন বলেছে, তাহলে আমার 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এখান থেকে লেখা যাবে তো যে 16 গ্রাম মানে 1 মোল। তাহলে অতএব 1 মোলের ভর হচ্ছে 16 গ্রাম আর 1 মোলের আয়তন এসটিপিতে কত হয় যে কোনো গ্যাসের? 22.4 লিটার। তাহলে আমি লিখতে পারি যে 22.4 লিটার গ্যাসের ভর 16 গ্রাম। আর এখানে কত দিয়েছে? 24 গ্রাম। তাহলে উল্টো দিকে লিখতে হবে, সরি। তাহলে 16 গ্রাম গ্যাসটির আয়তন কত? 22.4 লিটার, কারণ এটাও 1 মোল, এটাও 1 মোলেরই আয়তন। আর 24 গ্রামে কত হবে? 22.4 বাই 16 ইন্টু 24, 2 8 8 2 16 আর 3 24, 11.2। তাহলে 3 2 6, 3 1 3, 3 1 3, তো 33.6 লিটার। তাহলে এখানে হয়ে যাবে ডি এর অপশনটা, ডি, অপশন ডি। তারপর দেখো, হ্যালোজেন মৌলগুলির গ্রুপ সংখ্যা কত? হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। 17 নম্বর শ্রেণীতে কার? হ্যালোজেন। তার আগে রয়েছে 16তে চ্যালকোজেন, তার আগে রয়েছে নিকটোজেন 15তে। তাহলে মনে রাখবে 17 নম্বর শ্রেণীটা হচ্ছে হ্যালোজেন। তাহলে এখানে হয়ে যাবে অপশন সি, 17। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি হলো, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি কি? বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি কি? বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র আমি লিখে দেখিয়ে দিচ্ছি। বয়েলের সূত্র ভি সমানুপাতিক 1/p, যখন গ্যাসটির কি ভর ও উষ্ণতা স্থির। ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে চার্লসের সূত্র, যখন গ্যাসটির ভর ও চাপ স্থির। তাহলে এখানে কি হবে? কমন ধ্রুবক কোনটি? ভর। তাহলে উত্তর হয়ে যাবে কি? সাধারণ ধ্রুবক ভর। অপশন হবে বি, গ্যাসের ভর। কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়? তড়িতের ঋণাত্মকতা, পারমাণবিক আকার, তেজস্ক্রিয়তা, ধাতব ও ধাতব ধর্ম। এখানে হয়ে যাবে তেজস্ক্রিয়তা, কারণ তেজস্ক্রিয়তা সব পর্যায়ের মৌলদের দেখা যায় না, 7 নম্বর পর্যায়ের মৌলদের দেখা যায়। তাহলে হয়ে যাবে 7 নম্বর। ওই যাদের E/P অর্থাৎ N/P নিউটন বাই প্রোটনের অনুপাতটা 1.5 এর চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা দেখা যাবে। তারপর কোনটিতে সমযোজী বন্ধন নেই? নিচের কোনটিতে সমযোজী বন্ধন নেই? সমযোজী বন্ধন কাদের থাকবে না? যাদের ধাতু থাকবে। ধাতু এখানে আছে কোনটা? Na আছে, ধাতু আছে Na তে, মানে NaCl তড়িৎযোজী যৌগ। তাহলে এদের কোনো কি থাকবে না? সমযোজী বন্ধন থাকবে না, তড়িৎযোজী বন্ধন দ্বারা গঠিত এরা, Na+Cl-। তারপর দেখো, কোন অপ্রচলিত শক্তি থেকে দূষণের আশঙ্কা ছড়ায়? অপ্রচলিত শক্তি, এটা হবে পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি থেকে কিন্তু দূষণের আশঙ্কা ছড়ায়। তারপর দেখো, গোলীয় দর্পণে গৌণ ফোকাসের সংখ্যা কটি? গোলীয় দর্পণে গৌণ ফোকাস মুখ্য ফোকাস হলে একটি হবে, গৌণ ফোকাস হবে অসংখ্য।
তারপর হচ্ছে প্রতিসরণের সময় চ্যুতি সর্বোচ্চ হলে আপতন কোণের মান হয়। প্রতিসরণের সময় চ্যুতি যদি সর্বোচ্চ হয় তাহলে আপতন কোণের মান কত হবে? তাহলে আপতন কোণের মান কখন কত হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রিতে সবচেয়ে চ্যুতি বেশি হয় এবং 0 ডিগ্রিতে চ্যুতি সবচেয়ে কম হয়, অর্থাৎ চ্যুতি 0 হয়। আর 90 ডিগ্রিতে সবচেয়ে চ্যুতি বেশি হয়। ঠিক আছে। তারপর দেখো 1.9 এ 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে বস্তুকে রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে? তাহলে কি হবে? 30 সেমি, 15 সেমি যদি ফোকাস দূরত্ব হয়, 30 সেমি কি হবে? 2f। তাহলে এটা যদি উত্তল লেন্স হয়, তাহলে এটা যদি আমার f হয়, মানে f টা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে f এর দ্বিগুণ দূরত্ব বলতে 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটা কত? 30 সেন্টিমিটার। তাহলে বস্তুটাকে যদি এই 2f এ রাখা হয়, তাহলে বস্তুটি কিন্তু 2f এর উপরেই গঠিত হবে। 2f এর উপরেই গঠিত হবে। তাহলে কি হবে? বস্তুর আকার প্রতিবিম্বের আকার একই হবে। তাছাড়াও বস্তু থেকে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব সমান হবে, তাই বিবর্ধনের মান হবে 1, অর্থাৎ m সমান v বাই u মান হবে 1। ভিটাও যত দূরে ইউটাও তত দূরে, কারণ লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্বটা হবে 2f এ, আবার বস্তুর দূরত্বটাও 2f এ, তাই হবে 2f বাই 2f মানে 30 বাই 30 মানে 1। 1.10 আর 10 রোধাঙ্কের মান সবচেয়ে বেশি হয় কাদের? রোধাঙ্কের মান সবচেয়ে বেশি হয় অন্তরকের। কাদের হয়? অন্তরকের। অন্তরকের কত হয়? 10 টু দি পাওয়ার 10 থেকে 10 টু দি পাওয়ার 17 ওহম মিটার হয় রোধাঙ্ক। ঠিক আছে। তারপর ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো তারপরে যে অণুটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতিটি মান্য হয় না সেটি হলো O2 Cl2 N2 H2। এখানে হয়ে যাবে H2। অষ্টক নীতি বলতে বাইরের কক্ষ 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। তা হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, অর্থাৎ দ্বৈত সূত্র মেনে চলে। এটা দ্বৈত সূত্র মানে, তাহলে হয়ে যাবে হাইড্রোজেন উত্তর। তড়িৎচালক বল EMF ইলেকট্রোমোটিভ ফোর্স এর এসআই একক কোনটি? এখানে এসআই একক হবে ভোল্ট। কি হবে? ভোল্ট হচ্ছে এর এসআই একক, ভোল্ট, অর্থাৎ কি জুল পার কুলম্ব মানে ভোল্ট। ঠিক আছে। একই লাইনে ভোল্টেজে কোন বাল্বটির উজ্জ্বলতা বেশি? একই লাইন ভোল্টেজে কোন বাল্বটির উজ্জ্বলতা বেশি? একই লাইন ভোল্টেজ বলতে এখানে একই লাইন ভোল্টেজ বলতে এটা আমাদের এই লাইন ভোল্টেজ। এই লাইন ভোল্টেজে বলতে আমাদের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় আমরা কি জানি? H সমান I স্কয়ার RT। তাহলে এখানে যার এখানে এরকম লিখতে পারে নিশ্চয়ই IR ইনটু I ইনটু T। VI আনা যাবে কি? হ্যাঁ যাবে। তাহলে IR মানে কি? V। আমরা জানি V সমান IR ওহমের সূত্র। V ইনটু I ইনটু T। আর ভাই মানে কি? P ক্ষমতা ইনটু T। H সমানুপাতিক PT। তাহলে H সমানুপাতিক যদি PT হয়, তাহলে P টা যার যত বেশি তার উৎপন্ন শক্তির পরিমাণ বেশি হবে। তাহলে এখানে হবে P টা যার বেশি। কার বেশি এখানে? P টা। তাহলে হয়ে যাবে এখানে 100 ওয়াট। তো হয়ে যাবে 100 ওয়াট। তারপর হচ্ছে 1.14 অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। তাহলে ক্যাথোডে কি হয়? এখানে 2 আয়তন হাইড্রোজেন উৎপন্ন হয়, 1 আয়তন অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে কি হবে? 2:1। তারপর হচ্ছে রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয় কি? রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য সোনার প্রলেপ দিতে হবে। সোনার প্রলেপ দিতে হলে অ্যানোডে কি ব্যবহার করা হবে? অ্যানোডে সোনা ব্যবহার করতে হবে। তাহলে AU ব্যবহার করতে হবে, যেহেতু সোনার প্রলেপ দিতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে AU। দেখো বিভাগ গ খ নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখো। 2.1 এ দেখো সত্য না মিথ্যা লিখো। বেতার যোগাযোগ ব্যবস্থা এক্সোস্ফিয়ারের ভূমিকা রয়েছে না? এক্সোস্ফিয়ারের কোনো ভূমিকা নেই, এখানে থার্মোস্ফিয়ারের ভূমিকা রয়েছে। থার্মোস্ফিয়ার থেকেই বা আয়োনোস্ফিয়ার থেকেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে।
তাহলে এখানে হয়ে যাবে এক্সোস্ফিয়ার নয়, এখানে হয়ে যাবে থার্মোস্ফিয়ার হতো, তাই এটা হবে মিথ্যা। তাহলে এখানে যে এক্সোস্ফিয়ার দিয়েছে এটা হবে মিথ্যা, উত্তর হবে মিথ্যা। ঠিক আছে। 2.2 দেখো, সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি। তাহলে আমাদের রয়েছে এলপিজি আর সিএনজি, কিন্তু এলপিজির তাপন মূল্য সিএনজির চেয়ে বেশি একটু, তার জন্য এখানে হয়ে যাবে এলপিজি। কারণ এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম খনি থেকেই পাওয়া যায়, তাহলে জীবাশ্ম জ্বালানি বটে, তাই এখানে হয়ে যাবে এলপিজি। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজির মূল উপাদান কি? এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন, আর সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে। তারপর দেখো, কাঠকয়লা, পেট্রোল, ইথানল এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠকয়লা, পেট্রোল এবং ইথানল। এখানে হচ্ছে পেট্রোল হচ্ছে জীবাশ্ম জ্বালানি, পেট্রোল। তারপর দেখো, কেলভিন স্কেলে প্রকাশ করো টি ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন স্কেল, টি ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি কেলভিন স্কেলে প্রকাশ করতে হয় কি করতে হবে? এর সঙ্গে 273 যোগ করতে হবে। তো 273 যোগ করলে হয়ে যাবে এটা কেলভিনে, তাহলে হয়ে যাবে টি প্লাস 273। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? আদর্শ গ্যাসের মধ্যে কোনো স্থিতিশক্তি নেই, এদের সম্পূর্ণ শক্তি হলো গতি শক্তি, তাই স্থিতিশক্তির পরিমাণ 0, 0। তারপর দেখো, গলীয় দর্পণ যদি জলে ডোবানো হয় তাহলে দর্পণের ফোকাস দূরত্বের কি পরিবর্তন দেখা যায়? না, গলীয় দর্পণের ক্ষেত্রে যদি মাধ্যম পরিবর্তন করা হয় তাহলে কোনো ফোকাস দৈর্ঘ্যের, জলে যদি ডোবানো হয় অর্থাৎ যদি বায়ু মাধ্যম ছিল জল মাধ্যমে নিয়ে আসা হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে না, কারণ আলোকরশ্মি যে মাধ্যম থেকে আসে সেই মাধ্যমে ফিরে যায়, তাহলে প্রতিফলন হয়, এই জন্যে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু লেন্সের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে, কিন্তু দর্পণের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে না। তারপর দেখো, সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটি মৌলিক অণুর নাম। সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটা মৌলিক অণু, এখানে অক্সিজেন হবে, কিন্তু অক্সিজেনের লুইস ডট সঠিক নয়, O2 হবে। O2 আমি দেখিয়ে দিচ্ছি কি রকম করে হয়। তাহলে 1 মিনিট, 1 2 3 4 5 6 4 5 6 হয়ে যাবে O ডবল বন্ড O 1 2 3 4 1 2 3 4 হয়ে যাবে O2। এখানে দ্বিবন্ধন আছে, এটা মৌলিক অণু, তাহলে হয়ে যাবে O2। তারপর সত্য না মিথ্যা লিখো। পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা মিথ্যা কথা, কারণ পারদ একটা কি ধাতু? তরল ধাতু অর্থাৎ পরিবাহী, তাই এটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। তারপর দেখো, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট, তাহলে ভিটা কত? 1 ভোল্ট। তারপর হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা যায় তাহলে আইটা কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহমাত্রা যায়, তাহলে পরিবাহীর রোধ কত? আমরা কি জানি ওহমের সূত্র V = IR। আমরা কি বের করতে বলেছে? R কত? তাহলে R = V/I, V কত? 1/1, তাহলে কি হবে? ওহম, তাহলে 1 ওহম। তারপর দেখো 2.9, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক সবার ক্ষেত্রে দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের সম্পর্ক কি? F = R/2 বা R = 2F। অর্থাৎ তুমি লিখতে পারো ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক বা বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, যেটা হোক, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, যেটা ইচ্ছে। তারপর দেখো NaLiK এদেরকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও, অর্থাৎ বড় থেকে ক্রমহ্রাসমান, বড় থেকে ছোট সাজাতে হবে। দেখো এর আগে দেখতে হবে যে সোডিয়াম, লিথিয়াম আর পটাশিয়াম এরা কোন বরাবর রয়েছে? শ্রেণী বরাবর না পর্যায় বরাবর? তাহলে এরা কোন বরাবর রয়েছে? শ্রেণী বরাবর রয়েছে, শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর সাজাও প্রথমে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। তাহলে আমরা জানি
যত শ্রেণী বরাবর উপর থেকে নিচ দিকে নামা যায় তত পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে আমাকে এখানে বলেছে ক্রম হ্রাসমান, তাহলে কি হবে, আগে বড়টা, তারপর ছোটটা, তারপর আবার ছোটটা। এটা হচ্ছে ক্রম হ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অনুযায়ী সাজানো হলো। তারপর হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায়, তারপরে প্রশ্ন দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোন শ্রেণীতে? নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে থাকে? আধুনিক যেহেতু দীর্ঘ পর্যায় সারণী বলেছে তাই আমাকে লিখতে হবে 18 নম্বর শ্রেণীতে। 18 নম্বর শ্রেণীতে কোনগুলো অবস্থান করে? নিষ্ক্রিয় মৌলগুলি বা নোবেল গ্যাসগুলি বা নিষ্ক্রিয় মৌলগুলি অবস্থান করে। ঠিক আছে, তারপরে দেখো ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? ষষ্ঠ পর্যায়ে সবচেয়ে বেশি মৌল রয়েছে, 32টি মৌল রয়েছে, 32টি। তাই একে কি বলা হয়? অতি দীর্ঘ পর্যায়, এই পর্যায়কে। তারপর দেখো 2.12 একটি আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? সমতল দর্পণের 90 ডিগ্রি কোণে আপতিত হলো, সমতল দর্পণের সঙ্গে 90 ডিগ্রি, সমতল দর্পণ আর রশ্মি দর্পণ 90 ডিগ্রি ভাবে পড়লে এই যে বরাবর যাবে সেই পথে ফিরে আসবে, তাহলে কি হবে? প্রতিফলন কোণের মানও হবে 90 ডিগ্রি। তাহলে আপতন কোণও 90 ডিগ্রি, দর্পণের সঙ্গে 90 ডিগ্রি এবং প্রতিফলন কোণও দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণেই থাকবে। তারপর একটি আদর্শ অ্যামিটার, অ্যামিটার সাহায্যে কি মাপা হয়? আগে জানতে হবে অ্যামিটার সাহায্যে প্রবাহ মাত্রা মাপা হয়। প্রবাহ মাত্রা মাপা হলে কি হবে? তাহলে প্রবাহ মাত্রা মাপতে গেলে আমাকে রোধ কম থাকতে হবে, তাহলে কি হবে? রোধ যদি না থাকে তাহলে খুব সবচেয়ে ভালোভাবে প্রবাহ মাত্রা মাপা যাবে, তাহলে কি হবে? শূন্য হতে হবে, রোধ কি হতে হবে? শূন্য। তারপর দিয়েছে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত পাওয়া হয়েছে? ভোল্টমিটার, তাহলে ভোল্টমিটারের রোধ যত বেশি হবে তত V সমান IR, রোধ যত বেশি হবে তত বিভব বেশি পাওয়া যাবে, মানে খুব ভালোভাবে পাওয়া যাবে। তাহলে এখানে কি হবে? রোধটা কি হবে? অসীম হওয়া উচিত, অসীম। যত রোধ বেশি হবে তত বিভব প্রভেদের মানটা ঠিক মতো পাওয়া যাবে। তাহলে কি হবে? রোধ অসীম হওয়া উচিত, অসীম। ঠিক আছে, তারপর দেখো 2.14 দেখো ফিউজ তারকে মূল বর্তনীর লাইট তারের সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? কোন সমবায়? লাইট তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, শ্রেণী সমবায় পরপর যুক্ত করা হয়, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ঠিক আছে, তারপর তড়িৎ ঋণাত্মকতা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর অবস্থান কোন শ্রেণীতে? 17 নম্বর শ্রেণী। ফ্লুরিন, আমরা জানি ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল, তাহলে কি হবে? 17 নম্বর। হ্যালোজেন মৌল, 17 নম্বর শ্রেণীতে অবস্থিত, এটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী 17 নম্বর শ্রেণীতে অবস্থিত ফ্লুরিন। তারপর দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্যে আয়নীয় ভবনের মাত্রা কিভাবে বাড়ানো যায়? যদি ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে আবার লঘু করা যায় তাহলে কি হবে? ওর আয়নীয় ভবনের মাত্রা বেড়ে যাবে। তারপর দেখো হিলিয়ামের সময় ইলেকট্রনীয় একটি ক্যাটায়নের সংকেত লিখো। একটি সময় ইলেকট্রনীয় ক্যাটায়নের সঙ্গে, সময় ইলেকট্রনীয় মানে অর্থাৎ হিলিয়ামের যা ইলেকট্রন রয়েছে আবার যে পরমাণুটা আমি লিখবো তারও ইলেকট্রন যাতে সমান থাকে সেই রকম একটি আমাকে কি লিখতে হবে? ক্যাটায়নের সংকেত লিখতে হবে। ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের সংকেত মানে প্লাস হবে, ইলেকট্রন যারা বর্জন করবে সেই রকম। তাহলে কি হবে? Li প্লাস Li এর তিনটে ছিল, একটা ইলেকট্রন কি করেছে? বর্জন করেছে, তাহলে হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা 2 - I 2। তাহলে হিলিয়ামের মতোই, তাহলে এখানে হয়ে যাবে হিলিয়ামের মতো সময় ইলেকট্রনিক একটা ক্যাটায়ন হচ্ছে Li প্লাস। তারপর দেখো একটি যৌগের সংকেত লিখো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। এখানে এটা HCl হয়ে যাবে উত্তর। HCl সমযোজী কিন্তু তরল অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় H+Cl- আয়ন উৎপন্ন করবে, যার জন্য তোমরা তড়িৎ পরিবহন করতে পারবে। তারপর ABC তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 10, 11 আর 17। 10, 11, 17। তাহলে 10, 11, 17 দেখো A 10, B পারমাণবিক সংখ্যা 11, C 17। এদেরকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে 2, 2,
8,1 আর এদের হচ্ছে 2,8,7। এ তো নিষ্ক্রিয় মৌল নিয়ন, তাহলে নিয়ন কিন্তু কখনোই বন্ধন গঠন করবে না, তড়িৎযোজী করবে না সমাযোজী করবে। তাহলে এদের মধ্যে কি হবে, বি আর সি এর মধ্যে, কারণ এই একটা ইলেকট্রন একে দিয়ে দেবে, এরও তাহলে কি আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এও নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে কি হবে, বি একটা ইলেকট্রন দেবে আর ওই সি একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে হয়ে যাবে বিসি, যৌগটা হয়ে যাবে বিসি, অর্থাৎ এটা হচ্ছে Na, এটা হচ্ছে Cl, তাহলে NaCl হয়। তাহলে তড়িৎযোজী যৌগ গঠন করবে কে কে করবে, বি আর সি করবে। একটি অধাতুর নাম লিখো যা তড়িৎ পরিবহন করে, একটি অধাতুর নাম লিখো। অধাতু কি কি আছে, দুজন আছে অধাতু, একটা হচ্ছে গ্রাফাইট আর হচ্ছে গ্যাস কার্বন, এরা দুজনে অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে, অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে। এরপর দেখো লাস্ট না, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি, তড়িৎ দেওয়া হয় আর রাসায়নিক শক্তি পাওয়া যায়, অর্থাৎ তড়িৎ দেওয়ার পরেই রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটতে থাকে, তার জন্য তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার গ্যালভানাইজেশন পদ্ধতিতে লাস্ট কোশ্চেন অথবা 2.21 এর অথবা দেখো লাস্ট কোশ্চেন এটাই, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়, গ্যালভানাইজেশন পদ্ধতি কাকে বলে, লোহাকে মোর্চের হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, কিসের, জিঙ্ক দোস্তা, বাংলাতে বলে দোস্তার প্রলেপ দেওয়া হয় যাতে লোহার উপর মরচে না পড়ে, তাই লোহার উপরে গ্যালভানাইজেশন পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তা তোমাদের এখানেই শর্ট কোশ্চেন সব শেষ হয়ে গেল, আর নেই। এর যে ম্যাথগুলো রয়েছে বিভাগ গ এবং বিভাগ ঘ, এগুলো আমি পরে একটা ভিডিওতে করে দেখিয়ে দেবো এবং ভালো করে বুঝিয়েও দেবো, তখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি এগুলো বুঝতে পারো অবশ্যই তাহলে একটা ভিডিওটাতে লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধব এবং বান্ধবীদের সাথে শেয়ার করে দিও, যাতে এরা যদি কারো অসুবিধা থাকে এগুলো যেন দেখে নেয়, তাহলে ঠিক সলভ হয়ে যাবে। এবং মাধ্যমিক কিন্তু এগুলোই পড়ার চান্স অনেক বেশি আছে এবার। ঠিক আছে তাহলে আজকের মতো টাটা।